ধরুন আপনি এমন কাউকে ভালোবেসেছেন যার জন্য নিজের পরিবার, সমাজ, নিজের ভবিষ্যৎ সবকিছু ত্যাগ করতে রাজি ছিলেন। রাতের পর রাত জেগে ফোনে কথা, একসাথে সাজিয়েছিলেন ঘর বাঁধার স্বপ্ন। হঠাৎ একদিন সেই প্রেমিক আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বলল, চলো পালিয়ে যাই, বিয়ে করি। প্রথমে ইতস্তত বোধ হলেও আপনি রাজি হলেন, কারণ তিনি শুধুমাত্র হ্যান্ডসাম নন, একজন সম্মানীয় শিক্ষক প্লাস আপনার চোখে একজন আদর্শ পুরুষ। দুজনে মিলে ডিসাইড করলেন রাতের অন্ধকারে পালিয়ে হোটেলে উঠবেন, রাত কোনো মতনে পার করে সকালে মন্দিরে বিয়ে। প্ল্যান অনুযায়ী সবকিছু পারফেক্ট, কিন্তু হঠাৎ পরের দিন সকালে প্রেমিক আপনাকে একটা সাদা ট্যাবলেট এগিয়ে বলল, এটা গর্ভনিরোধক ট্যাবলেট, খেয়ে নাও আমাদের নিরাপত্তার জন্য। আপনি এক সেকেন্ডও ভাবলেন না, বিশ্বাস করে ভালোবাসার দেওয়া সেই ট্যাবলেট মুখে দিলেন। পরক্ষণেই বুক চেপে ধরলো, গলা শুকিয়ে এলো, চোখ ঝাপসা। হাত দিয়ে গলা চেপে ধরতে গিয়ে দেখলেন মুখ দিয়ে সাদা ফেনা ঝরছে মাটিতে। মাত্র কয়েক সেকেন্ডে সব অন্ধকার। কিছু বুঝে ওঠার আগেই আপনার প্রাণ দেহ থেকে বেরিয়ে গেল। নমস্কার, আমি গৌরব। ওয়েলকাম টু দ্য শো অফ ব্রুটাল মার্ডার মিস্ট্রি। অ্যান্ড টুডেস টপিক ইজ কর্ণাটক সাইকো কিলার সাইনাইড মোহন। মোহন কুমার 1963 সালে কর্ণাটকের কানিয়াতে জন্মগ্রহণ করেন। দেখতে শান্ত, ভদ্র, একবারে আদর্শ স্কুল শিক্ষক। প্রায় 23 বছর শিক্ষকতা করেছেন 1980 থেকে 2003 পর্যন্ত। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একবারে অস্থির। একবার নয়, দুবার নয়, তিনি তিনবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী ম্যারি, যে কিনা তারই ছাত্রী ছিলেন, তাদের এই সম্পর্ক বেশি দিন টেকেনি। দেখতে দেখতে তাদের মধ্যে ডিভোর্স হয়। ডিভোর্সের পর তিনি মঞ্জুলা ও শ্রীদেবী নামের দুই মহিলাকে একসাথে বিয়ে করেন। সপ্তাহের কিছুদিন মঞ্জুলার সাথে ও কিছুদিন শ্রীদেবীর কাছে কাটাতো। ঠিক তখনই ঘটে এক রহস্যজনক ঘটনা। হঠাৎ তার সহকর্মী এক নারী বেঙ্গালুরুর কাছে অবস্থিত নেত্রাবতী নদীতে ডুবে মারা যান। সেই ঘটনার আগে মোহন ও তাকে নদীর ধারে ঝগড়া করতে দেখা গিয়েছিল। পুলিশ ইনভেস্টিগেশনে ওই নদীরই এক মাছুয়ারা জানায় তাদের মধ্যে কোনো এক ব্যাপার নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছিল। ঝামেলার দরুন মোহন তাকে নদীতে ধাক্কা মেরে হত্যা করেন। অন্যদিকে মোহন দাবি করে ওই মহিলা জোর করে তাকে বিয়ে করতে চাইছিল এবং ঝগড়ার সময় পা পিছলে পড়ে যায়। কিন্তু প্রশ্ন ওঠে, মোহন কেন তাকে বাঁচানোর চেষ্টা করেনি, নাকি মোহন ইচ্ছা করেই তাকে ধাক্কা মেরেছিল? মোহনের বিপক্ষে সাক্ষী হওয়ার কারণে মোহন ধরা পড়ে। জেলে পাঠানো হয় মোহনকে। জেলে মোহনের সঙ্গে আলাপ হয় এক স্বর্ণকারের। তার অপরাধের কথা মোহন জিজ্ঞেস করলে জানতে পারে সোনার গহনা ধুতে গিয়ে তিনি যে সাইনাইড ব্যবহার করেছিলেন, সেই সলিউশনে 10টিরও বেশি গরু ছাগল প্রাণ হারিয়েছিল। এই কথাটা মাথায় আগুন ধরিয়ে দিল মোহনের। কিভাবে এমনটাও সম্ভব? সামান্য কিছু পাউডার এক মুহূর্তে 10টিরও বেশি প্রাণ কি করে কেড়ে নিতে পারে? জেলের ভেতর থেকেই সে পড়াশোনা শুরু করে। খুঁটিনাটি জানতে থাকে সাইনাইড নিয়ে। মাস্টারি অর্জন করে মোহন সাইনাইডের ওপরে। এ যেন তার এক নতুন অস্ত্রের আবিষ্কার। বেল পেয়ে মুক্তি পেতে মোহন নেমে পড়ে তার প্রথম শিকারের খোঁজে। 2009 সালে জুন মাসের শেষের দিকে কেরালার বইমা গ্রাম থেকে হঠাৎ নিখোঁজ হয় অনিতা নামের এক মেয়ে। এই খবর গ্রামের প্রত্যেকটা আনাচে কানাচে আগুনের মতন ছড়িয়ে পড়ে। এমন গুজব গ্রামের চারদিকে লটিয়ে পড়ে যে পুলিশ অ্যাকশনে নামতে বাধ্য হয়। গ্রামে গুজব ছড়ায় অনিতাকে মুসলিম ছেলে ভাগিয়ে নিয়ে গেছে ফর লাভ জিহাদ। 500 জনেরও বেশি মানুষ থানায় বিক্ষোভ করে, পুলিশকে হুমকি দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশনে নামে। শুরু হয় সার্চ অপারেশন। সবশেষে পুলিশের তৎপরতায় খোঁজ মেলে কর্ণাটকের হাসান বাস স্ট্যান্ডের লেডিস টয়লেট থেকে উদ্ধার হয় এক নিথর দেহ। পুলিশ খুব সহজে অনিতাকে তো উদ্ধার করে, কিন্তু মৃত্যুর কারণ খুঁজে পেতে পুলিশ কেন ফরেনসিক টিমকেও হিমশিম খেতে হয়। গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, শ্বাসরোধের লক্ষণ নেই, তবুও খুনের কারণ খুঁজে পেতে 1 মাসেরও বেশি সময় অতিক্রম করে ফেলেছিল ফরেনসিক টিম। কিন্তু আসল সত্য যে এত ভয়ঙ্কর এবং কষ্টদায়ক হবে কেউ কোনোদিনও কল্পনা করতেও পারেনি। অনিতার রহস্যজনক মৃত্যুর পর পুলিশ আরও সক্রিয় হয়ে ওঠে।
তার কল রেকর্ডিং, কল ডায়ালার খতিয়ে দেখা হয়, আর তখনই সামনে আসে এক চমকদার তথ্য। নিখোঁজ অনিতার মৃত্যুর আগে যার সঙ্গে সে সবচেয়ে বেশি কথা বলেছে সেই নাম্বারটি ছিল কাবেরী নামের এক মেয়ের। কাবেরী মুদিকর গ্রামের স্থানীয় মেয়ে, সেও মার্চ মাস থেকে নিখোঁজ। কাবেরীর কল লিস্ট ঘাটতেই বেরিয়ে আসে পরবর্তী দিন। সে সর্বাধিক কথা বলেছে কেশরগড় গ্রামের পুষ্পার সঙ্গে, কিন্তু এই পুষ্পাও নিখোঁজ পুরো 1 বছর ধরে। এইভাবে একের পর এক সেম প্যাটার্নে নিখোঁজ মেয়েদের মধ্যে ডার্ক চেন তৈরি হতে থাকে। প্রত্যেক মহিলাদের কল রেকর্ডিং চেক করলে দেখা যায় প্রত্যেকেই বেঙ্গালুরুর একটি গ্রামে থাকা ফোন নাম্বারে সবথেকে বেশি কথা বলেছে এক টাইমে। পুলিশ সময় নষ্ট না করে পৌঁছে যায় সেই গ্রামে। তদন্তে ধরা পড়ে এক যুবক ধনুষ। প্রথমে সন্দেহ করা হলেও জিজ্ঞাসাবাদে সে জানায় এই মোবাইল নাম্বারটি তার নয়, তার মামা মোহন 3 মাস আগে এটি তাকে ব্যবহার করতে দিয়েছে। এত দূর এসে পুলিশের চোখ খুলে যায়। তারা আন্দাজ করে এটি বড়সড় কোনো র্যাকেট বা গ্যাংয়ের কাজ। ধনুষের তথ্য অনুযায়ী মোহনের নাম্বার ট্র্যাক করা হয়। ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ জানতে পারে মোহন এক সুমিত্রা নামের মেয়ের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে। কোনো দেরি না করে ইমিডিয়েটলি পুলিশ সুমিত্রার কাছে পৌঁছে সুমিত্রার সঙ্গে মিলে আনবিটেবল প্ল্যানিং করে ফাঁদ পাতে। সুমিত্রার দ্বারা লোকেশন ট্রেস করে বেঙ্গালুরুর বাড়ি থেকে অ্যারেস্ট করা হয় মোহনকে। মোহনকে গ্রেপ্তার করা খুব একটা কঠিন ছিল না, কিন্তু তার বিকৃত মস্তিষ্ক ও খুনের পরিকল্পনার ফাঁদ বোঝা পুলিশের দ্বারা সবচেয়ে কঠিন ছিল। পেশায় একসময় শিক্ষক হওয়ার কারণে মোহন ছিল চরম পর্যায়ের হিসাবী আর ঠান্ডা মাথার অপরাধী। তার প্রত্যেকটা শিকার বেছে নিত 30 বছরের কাছাকাছি ডিভোর্সি, অবিবাহিত বা আর্থিকভাবে দুর্বল নারীদের। পুলিশের জিজ্ঞাসাবাদে মন অবশেষে মুখ খুলে, আর তখনই সামনে এসে একের পর এক লোম শিউরে ওঠা সত্য। সে স্বীকার করে একজন নয়, দুজন নয়, সে অন্তত 20 জন মহিলাকে একই ফর্মুলায় প্রেমের জালে ফাঁসিয়ে ঠান্ডা মাথায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। সে কখনো কারোর গলা কাটেনি, কখনোই রক্তের দাগ ছড়ায়নি, তবুও এক একটা খুন ছিল শিউরে ওঠার মতো নিখুঁত। মোহন ছিল অস্বাভাবিক রকমের ক্যালকুলেটিভ। সে জানতো মেয়েদের কার কবে পিরিয়ড হবে, কবে তারা শারীরিকভাবে দুর্বল থাকবে। দিনক্ষণ গুনে গুনে ঠিক করত কখন কার সঙ্গে পালাবে, কখন হোটেলে উঠবে। সবকিছু হিসেব করে সে নির্ধারণ করত ডেট, যেন তার ডেথ প্ল্যানে এক বিন্দু বাধাগ্রস্ত না হয়। মোহন এতটাই ধুরন্ধর ছিল যে তার আসল রূপ কেউ বুঝতেই পারেনি। মেয়েরা তাকে ভরসার শেষ আশ্রয় ভেবে বসত। সে প্রেম করত একটি নিখুঁত পরিকল্পনার অংশ হিসাবে। প্রথমে মন জয় করে প্রেমের ফাঁদে ফেলতো, তারপর তাদের সামনে বিয়ের প্রস্তাব রাখতো। ঠিক সূর্য ডোবার আগের মুহূর্তেই মোহন তার টার্গেটকে নিয়ে বাড়ি থেকে পালাতো। বলতো কাল সকালেই শুভক্ষণ, তাই আগে থেকে হোটেলে চলো, যাতে বিয়ের আগের প্রস্তুতিগুলো নেওয়া যায়। আশেপাশেরই কোনো সস্তা হোটেলে উঠতো তারা। প্রেম, প্রতিশ্রুতি আর ভবিষ্যতের মায়াবী স্বপ্ন দেখিয়ে মোহন এক রাত কাটাতো সেই নারীর সঙ্গে। কিন্তু সেই রাত ছিল ভালোবাসার নয়, ছিল মৃত্যুর শেষ প্রহর। কারণ পরের দিন ভোরে বিয়ের সাজে প্রস্তুত হতে থাকা সেই মেয়েটিকে মোহন দিত এক মারাত্মক পরামর্শ। গহনা পরো না এখন, বাইরে চুরির ভয় আছে, সবকিছু হোটেল রুমেই রাখো। মোহনের কথা শুনে মেয়েটি রেডি হতো, কিন্তু তার নিয়ে আসা দামি গহনা এবং টাকা হোটেল রুমে রেখে ফেলে আসতো। তারপর মোহন পাশেরই এক বাস স্ট্যান্ডে নিয়ে যায়, এই বলে যে তারা ওইখান থেকে মন্দিরের জন্য বাস ধরবে। বাসের জন্য অপেক্ষা করতে করতে মোহন লাস্ট বাট ব্রুটাল প্ল্যান এক্সিকিউট করে। সে মহিলাটিকে একটি ট্যাবলেট দিয়ে বলতো এটা কন্ট্রাসেপটিভ, বিয়ের আগে খাওয়া দরকার, প্রেগন্যান্সি আটকানোর জন্য। খাওয়ার পর একটু বমি হতে পারে, কিন্তু চিন্তা করো না, টয়লেটে গেলে ঠিক হয়ে যাবে। একটুও সন্দেহ করতো না সেই মেয়ে, যে ছেলেটা তার হবু বর, যার চোখে চোখ রেখে ভালোবাসার কথা সে বলেছিল। তাকে কি করে কিভাবে সন্দেহ করতো সে? চোখ বন্ধ করে ট্যাবলেট খেয়ে চলে যেত টয়লেটে, কিন্তু বুঝতেই পারতো না সে ট্যাবলেট ওষুধ নয়, মৃত্যুর ছদ্মবেশী বিষ।
একবার ভাবুন তো, একটা মানুষ কতটা সাইকোপ্যাথ হলে এমনটা করতে পারে। যে মুহূর্তে একটা মেয়ে টয়লেটের মেঝেতে ছটপট করছে, মৃত্যুর আগের মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছে, ঠিক তখন মোহন বাস স্ট্যান্ডে শান্তভাবে বসে থাকতো, যেন কিছুই ঘটেনি। তারপর সে ফিরে যেত সেই হোটেল রুমে, যেখানে পড়ে থাকা গহনা, টাকা আর সেই নির্ভাগা নারীর ভাঙা স্বপ্ন সব কুড়িয়ে গুছিয়ে নিজের করে নেয়। এখানেই শেষ নয়, শিকার মেয়েটির মোবাইল ফোনটাই হয়ে উঠত পরবর্তী মেয়েকে ফাঁদে ফেলার অস্ত্র। একজনের মৃত্যুই যেন পরবর্তী মৃত্যুর বীজ রোপণ করত। এইভাবে নিখুঁত পরিকল্পনা করে সে একের পর এক খুন করত। পুলিশও বুঝতে পারতো না আদৌ খুন হয়েছে কি না, আর যদি কখনো মৃতদেহ পাওয়াও যেত তাও আত্মহত্যা বলে ধরে নেওয়া হতো। প্রমাণের তো কোনো অস্তিত্বই থাকতো না। ফলে অধিকাংশ কেস সাসপেন্সিয়াস সুসাইড হিসেবে ফাইল বন্দি থেকে যেত। অন্যদিকে মেয়েদের পরিবার, বাড়ি ও মেয়েদের সম্মানের কথা ভেবে, সমাজে বদনাম হবে ভেবে পুলিশ অভিযোগ করতো না, শুধু অপেক্ষা করত একদিন হয়তো মেয়েটা বাড়ি ফিরবে। কিন্তু সেই ফেরা কখনো আর হতো না। এভাবেই 3 বছর ধরে চলতে থাকে তার মৃত্যুর খেলা, যতদিন না সে নিজেই মুখ খোলে। মোহন নিজের মুখে স্বীকার করার পর আনসলভ কেসগুলো রিওপেন করা হয়। একটি নয়, দুটি নয়, প্রায় 20টিরও বেশি মামলা। প্রত্যেকটি মামলার পিছনে একটি কিলার মোহন কুমার। কিন্তু আসল নাটকটা শুরু হয় যখন মোহনকে কোর্টে হাজির করা হয়। অন্য আসামিরা যেখানে ভয়ে কাঁপতে থাকে, সেখানে মোহন এক চুলও বিচলিত হতো না। বিচারকের সামনে মোহন আজব একটা কাণ্ড ঘটিয়ে বসে। সে নিজেই তার কেস লড়তে চায়, কোনো লয়ার নয়, কোনো সাপোর্ট নয়, মোহন নিজের লয়ার নিজেই। কোর্টরুমে এ যেন এক নতুন নাট্যশিল্পী। প্রত্যেক দিন তার জবানবন্দি বদলায়। কখনো বলে ওরা সবাই ভিন্ন ভিন্নভাবে আত্মহত্যা করেছে, আবার কখনো বলে আমি তাদের ভালোবাসতাম না, ওরা মানতে পারেনি। প্রত্যেক দিন নতুন গল্প, নতুন নাটক, আর সব গল্পের কেন্দ্রবিন্দু একটাই চরিত্র, মোহন নিজেই। কোনো প্রমাণ, কোনো লাশ, কোনো অভিযোগ কিচ্ছুই যেন তাকে ছুঁতে না পারে। তার জন্য রোজ আলাদা আলাদা নাটক করত মোহন কোর্টে। তার বুদ্ধি এতটাই ভয়ঙ্কর ছিল যা খুন করেও থেমে থাকেনি। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সে সত্যকে পিষে ফেলেছে মিথ্যার জুতোয়। আজও মোহন জেলের ভেতরে অন্ধকার কোনো কোণে বসে পড়েই চলেছে আইনের বই। পাতার পর পাতা ঘেটেই চলেছে নিজের ফাঁসি আটকানোর ফাঁকফোকর খুঁজতে। তার বিশ্বাস একদিন সে নিজেকে নির্দোষ প্রমাণ করবেই। কিন্তু জানেন কি, আপনি যখন এই ভিডিওটা দেখছেন, হয়তো ততক্ষণে মোহন জেল থেকে বাইরে বেরিয়ে গেছে। হয়তো কোনো হোটেল রুমে বসে আরেকজন নিরীহ মেয়েকে প্রেমের গল্প শোনাচ্ছে। আবার হয়তো সে এখনো কোনো বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে, হাতে সেই পরিচিত সাদা ট্যাবলেট নিয়ে। তাই বলছি, যদি কখনো আপনার প্রেমিক হঠাৎ বলে চলো পালিয়ে যাই, মন্দিরে বিয়ে করি, তাহলে একবার হলেও আপনি ফিরে তাকিয়ে দেখবেন ভালো করে, সে মোহন নয় তো। শেষে শুধু একটা কথাই বলবো, কাউকে বিশ্বাস করার আগে ভাবুন। ভালোবাসার নামে আপনাকে কেউ যেন খাওয়াতে না পারে বিষ। সব ভালোবাসা মানে বিশ্বাস নয়, আর বিশ্বাস মানে নিরাপদ নয়। আর হ্যাঁ, আপনিও একটু সাবধান হন, কারণ কে জানে মোহনের পরবর্তী শিকার হয়তো আপনি নিজেই।